আমি ঢাকার ড্যামরায় থাকি। 2011 সালের ডিসেম্বর মাসের একটা ঘটনা। আমি, সোহান আর অভি চিটাগাং থেকে ফিরছি। সন্ধ্যা হতে তখন প্রায় আধা ঘন্টার মতো বাকি। আমাদের গাড়ি তখন হাইওয়েতে প্রায় 100 স্পিডের ওপরে। সোহান গাড়ি চালাচ্ছে, আমি সোহানের পাশে আর অভি পেছনের সিটে বসে আছে। হঠাৎ করে গাড়ির পেছনের দিকে কেমন যেন একটা বিকট আওয়াজ হলো। সবাই ভাবলাম হয়তো গাড়ির বাম্পারের সাথে কোনো কিছু বাড়ি খেয়েছে। আমরা গাড়ি থামালাম। গাড়ি থেকে নেমে দেখি গাড়ির বাম্পার ঠিকই আছে। এরপর গাড়ির পেছনে গিয়ে দেখি গাড়ির ডিক্সিটি খোলা। আমরা ব্যাপারটাকে তেমন গুরুত্ব সহকারে না নিয়ে ডিক্সি বন্ধ করে আবার গাড়ির ভেতরে গিয়ে বসলাম। এরপর কিছু দূর যেতেই আবার সেই একই শব্দ শোনা গেল, আর আমাদের গাড়ির গতি ক্রমাগত কমে আসতে লাগলো। মনে হচ্ছিল কেউ পেছন থেকে গাড়ি টেনে ধরেছে। ভাবলাম গাড়ির চাকা পাংচার হয়ে যায়নি তো। আমরা আবার গাড়ি থেকে নামলাম। এরপর আবার পেছনে যেতেই দেখি গাড়ির ডিক্সি আবারও খোলা। এবার আমি কৌতূহলবশত ডিক্সির ঢাকনা উপরে তুলি, আর ঢাকনা উপরে তুলতেই দেখি সেখানে একটা মেয়ের লাশ। মেয়েটির সারা শরীর রক্তে ভিজে আছে। আমি ব্যাপারটা দেখার জন্য অভি আর সোহানকে ডাকি। ওরা এসে ঘটনাটি দেখে খুবই অবাক হয়ে যায়। এই লাশ এখানে এলো কি করে, কি করা যায় এই নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেলাম। সামনে চেকপোস্টের হাতে ধরা পড়লে 3 জনই মার্ডার কেসে ফেঁসে যাব। আমরা কিছু দূর এগিয়ে সামনের ডান দিকে একটা ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি ঢুকিয়ে দিলাম। আমাদের প্ল্যান ছিল সেখানে কোনো একটা ফাঁকা জায়গা পেলে সেখানে লাশটা রেখে চলে আসব। তো আমরা সেই রাস্তা দিয়ে কিছু দূর এগুতেই একটা ফাঁকা জায়গা পেয়ে গেলাম। জায়গাটা ঘন জঙ্গলে ভরা ছিল। আমরা গাড়ি থেকে নেমে লাশটি নিয়ে গিয়ে সেখানে রেখে আবার ব্যাক করলাম। এবার আমরা একটু নিশ্চিন্ত অনুভব করতে লাগলাম। ভাবলাম সমস্যা কেটে গেছে, কিন্তু না, এবার সমস্যা আগের থেকে আরো বেড়ে গেল মনে হয়। এবার শব্দটা আগের থেকে আরো দ্বিগুণ হতে লাগলো। এইভাবে আমরা প্রায় কয়েক কিলোমিটার চলে এলাম, কিন্তু শব্দ কিছুতেই থামছে না। তখন সন্ধ্যা নেমে রাত গড়িয়ে এসেছে। আমরা রাস্তার এক পাশে গাড়ি দাঁড় করালাম। তখন আমরা প্রায় নারায়ণগঞ্জের কাছাকাছি। গাড়ি দাঁড় করানোর সাথে সাথে মনে হলো শব্দটাও থেমে গেল। তখন আমরা বুঝতে পারছি না যে আমাদের সাথে কি ঘটছে বা কি ঘটতে যাচ্ছে। কিন্তু ঘটনাটা আমি বুঝতে পারলাম ঠিক তখন, যখন আমি লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকালাম। আমি লুকিং গ্লাস দিয়ে স্পষ্ট দেখতে পেলাম পেছনে, অর্থাৎ যেখানে অভি বসে আছে তার ঠিক পাশেই কেউ একজন বসে আছে, যেটা অভি দেখতে পারছে না। আমি আরো ভালো করে লক্ষ্য করলাম এটা একটা মেয়ে, আর এটা সেই মেয়ে যার লাশ আমরা কিছুক্ষণ আগেই একটা জায়গায় ফেলে এসেছি। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি ব্যাপারটা অভিকে জানালাম না, কারণ এতে অভি ভয় পেতে পারে। সোহানকে যে কানে কানে বলবো তারও কোনো উপায় নেই, কেননা ভয়ে আমি একদম নিস্তেজ হয়ে গেছি। আর তাছাড়া সোহানকে বললে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ল সোহানের এক মামার কথা, নাম শফিক, যে কিনা এই বিষয়ে অনেক কিছু জানে। আমি বুদ্ধি করে শফিক মামাকে মোবাইলে মেসেজ করে বিষয়টা জানালাম। তিনি আমাকে ফিরতি মেসেজে জানিয়ে দিলেন যে তিনি আমাকে ফোন দিলে আমি যেন লাউড স্পিকার অন করে দেই আর গাড়ির গ্লাস খুলে দেই। একটু পর তিনি আমার মোবাইলে ফোন দিলে আমি মোবাইলের স্পিকার অন করে দিই আর অভিকে বললাম গাড়ির জানালা খুলে দিতে। অভি জানালা খুলে দিতেই শফিক মামা সূরা আরও কি যেন পড়তে লাগলেন। ব্যাপারটা তখনও অভি আর সোহান বুঝতে পারেনি। এরপর সবাই অনুভব করলাম গাড়ির ভেতর থেকে প্রচণ্ড বেগে একটা বাতাস বাইরে বেরিয়ে গেল। এরপর শফিক মামা বলল, এবার গাড়ির জানালা বন্ধ করে দাও আর তোমরা তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো।
শফিক মামা আরও বললেন, তোমাদের গাড়িতে একটা খারাপ আত্মা উঠে পড়েছিল। আমি সেটাকে তোমাদের গাড়ি থেকে বের করে দিয়েছি, কিন্তু সেটা সহজে তোমাদের পিছু ছাড়বে না। শফিক মামার বাসা ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে। আমরা গাড়ি নিয়ে শফিক মামার বাসায় চলে গেলাম। এরপর শফিক মামাকে সব কিছু খুলে বলতেই তিনি বললেন, ভাগ্যিস সময় মতো আমাকে ফোন দিয়েছিলে, নয়তো আজ তোমাদের সাথে খুব খারাপ কিছু ঘটে যেতে পারত। পরদিন শফিক মামা তার সাথে করে আমাদেরকে ঢাকায় পৌঁছে দিয়ে যায়। ঘটনাটি চাটমোহর উপজেলার বোয়ালমারী গ্রামে 2002-এর দিকে হাশেম মিয়া নামের এক ব্যক্তির সাথে ঘটে যায়। তিনি পেশায় ছিলেন একজন দিনমজুর এবং অন্যের বাড়িতে জমিতে কাজ করতেন। সাধারণ অন্যান্য দিনের মতো তিনি জমির আইল কোপানোর কাজে যান এবং কাজ করতে করতে হঠাৎ তার কোদালে শক্ত কিছুর আঘাত লাগে। তিনি কৌতূহলবশত জিনিসটি কি তা দেখার জন্য একটু বেশি কুপিয়ে গর্ত করে দেখেন যে বেশ কয়েকটা হাড় সেখানে পুঁতে রাখা, এবং তিনি ভাবেন হয়তো কোনো জন্তু জানোয়ারের হাড় হবে। কিন্তু একটু পরেই তিনি লক্ষ্য করেন একটা হাড়ের মধ্যে কিছু একটা চকচক করছে। পুরোটা দেখা যাচ্ছে না, মাটিতে ঢেকে আছে। তো উনি হাড় থেকে ওটা টেনে পার করে পানিতে ধুয়ে বুঝতে পারেন ওটা একটা সোনার মালা, বেশ পুরনো এবং বেশ ভারী। এটা পেয়ে তো খুব খুশি হয়ে গেল হাশেম মিয়া, যে বেশ ভারী একটা সোনার মালা পেয়েছে, সে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। এটা ভেবে সেদিন আর তিনি কাজ করেননি এবং সোজা বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং মা ছিলেন তাদের বিষয়টি বলেন এবং দেখান। যখন তারা জানতে চায় যে এটা সে কোথায় পেয়েছে, তখন সে পুরো ঘটনা না বলে শুধু বলে যে এটা মাটির নিচে পেয়েছে। তো এটা নিয়ে তারা আর কিছু বলল না। এর 2-3 দিন পর থেকে তার ও তার পরিবারের সাথে কিছু সমস্যা শুরু হয়। তার একটা মেয়ে ছিল যে প্রায়ই বাড়িতে ভয় পেত এবং বলতো বৃদ্ধ কাউকে দেখতে পায় সে। এরপর সন্ধ্যা নামলেই নানান রকম পশু পাখির ডাক, কারো আহাজারের চিৎকার হতে থাকে। আর সন্ধ্যার পর অন্ধকার এত পরিমাণে হতো যে অন্যান্য স্থান থেকে এই হাশেম মিয়ার বাড়িতে বেশি অন্ধকার হতো। এরপর হাশেম মিয়া প্রায় দিন স্বপ্নে দেখতেন এক বৃদ্ধ ব্যক্তি, যার অনেক লম্বা জটা লাগা চুল, কালো জটা লাগা দাড়ি এবং কালো কুচকুচে চেহারা, হাতে একটা মোটা লাঠি নিয়ে তার স্বপ্নে এসে বলতো যেই সোনার মালা সে জমি থেকে এনেছে সেটা যেন খুব তাড়াতাড়ি যথাস্থানে রেখে আসে, না হলে তার ক্ষতি হবে। তো এটা দেখার পর তিনি তেমন গা লাগান না। তার কিছুদিন পর তিনি স্বপ্নই দেখেন, কিন্তু এবার সেই ব্যক্তি খুব রাগে তাকে সেই মালা ফিরিয়ে দেবার কথা বলে। এবার হাশেম মিয়া একটু ভয় পান। পরদিন তার স্ত্রী ও মাকে বিষয়টি বলেন এবং তারা দুজনেই ওই মালাটা ফিরিয়ে দিতে বলে। কিন্তু হাশেম মিয়া মালা নিয়ে বাড়ি থেকে বের হয় ঠিকই, কিন্তু তিনি মালাটা ফেরত না দিয়ে সেটা বিক্রি করে বসেন এবং তিনি কথাটা সম্পূর্ণ গোপন রাখেন। বাড়ি আসার পর সব ঠিকঠাক, রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে যান। এরপর রাত 11টার দিকে হন্তদন্ত হয়ে ঘুম ভাঙে, দেখতে পান তাদের বাড়িতে আগুন লেগেছে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করছে এবং তার স্ত্রী বলে তাকে ঘুম থেকে জাগানোর এত চেষ্টা করা হয় কিন্তু তাকে জাগানোই যায় না। এরপর হাশেম মিয়া একটা বিষয় লক্ষ্য করেন যে মাটির ঘরগুলো এমনভাবে চলছে যেন খড় আর কেরোসিন একসাথে মেশানোর পর দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক সেভাবে মাটির ঘর চলছে। যাই হোক, তার ঘরবাড়ি পুড়ে যায়, তার খাবার শস্য পুড়ে যায়। এর ভেতর হঠাৎ তার খেয়াল হয় তার মেয়ে নাই। তখন মেয়েকে খোঁজা শুরু, কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সবাই ভাবে সে হয়তো আগুনে পুড়ে গেছে এবং আগুনে পুড়লে তার হাড়গুলো তো পাওয়া যাবে, কিন্তু তাও পাওয়া যায় না। এর ঠিক 2 দিন পর ওই গ্রামের এক ব্যক্তি জানায় মাঠের মধ্যে একটা বাচ্চার লাশ পড়ে আছে এবং সবাই গিয়ে দেখে ওই মেয়েটির লাশ, পুরো শরীরটা পোড়া এবং লাশটা পচে গেছে। এবং আশ্চর্যের বিষয় হলো যে স্থানে হাশেম মিয়া সোনার মালাটি নিয়েছিল ঠিক সেখানেই মেয়েটির লাশ পাওয়া যায়। এবার আর হাশেম মিয়ার বুঝতে বাকি রইল না। দাফন কাফন করার পর যখন সে বাড়ি ফিরবে, এমন সময় খবর আসে যে বাড়িতে আবার আগুন লেগেছে। সবাই তাড়াতাড়ি কাজ শেষ করে গিয়ে দেখে
হাশেম মিয়া আর তার কজন প্রতিবেশী ওই জমির মধ্যে গিয়ে দেখেন ঠিক তার মেয়ে যেভাবে মারা গিয়েছিল ঠিক সেভাবেই তার মাও মারা গেছে। এবার হাশেম মিয়া তার স্ত্রী সহ প্রতিবেশীদের নিয়ে হুজুরের কাছে জানতে চায় কেন এমনটা হচ্ছে। তখন সে বলে যে মালাটার জন্য এমন হচ্ছে। সেই মালা বিক্রির যে টাকা সেটিও পড়ে গিয়েছিল। হাশেম মিয়া কোনো মতে রাতে সব কাজ শেষ করে পরদিন সকালে প্রতিবেশীর মাধ্যমে একজন ভালো হুজুরের কাছে যান। সব বলার পর হুজুর বলেন, তুমি যে মালাটা নিয়ে এসেছো সেটা একজন মানুষের এবং সে একজন বড় কবিরাজ ছিলেন, কিন্তু জিনদের নিয়ে তিনি খারাপ কাজ করাতেন এবং তার সোনার প্রতি খুব লোভ ছিল এবং তার গলার মালা ছিল ওটা। ভালো জিনগুলো একদিন সুযোগ পেয়ে তাকে মেরে পুঁতে রাখে এবং সেটার থেকেই তুমি মালাটা খুলে নিয়ে বিক্রি করেছো। এটা তোমার ঠিক হয়নি, তাই যত তাড়াতাড়ি ওটা যথাস্থানে ফিরিয়ে দাও। এবং হুজুর কয়েকটা তাবিজ ও কিছু আমল করতে বলেন। তখন তারা সেখান থেকে খুব দ্রুত সেই দোকানের সামনে যান। ওখানে গিয়ে দাঁড়াতে দোকানে তার মালা ফিরিয়ে দেয় এবং জানায় এই মালা দোকানে আসা মাত্র নানা সমস্যা এবং বাজে স্বপ্ন দেখতে থাকেন, তার ব্যবসাও চলছে না। তখন হাশেম মিয়া কিছু টাকা জমা দিয়ে ওই মালা নিয়ে যথাস্থানে রেখে আসেন এবং ধার দেনা করে আবার বাড়ি নির্মাণ করেন এবং হুজুরের বলা আমল করতে থাকেন। আর কোনো সমস্যা হয়নি। এখনো তারা সুস্থ আছেন, এখনো তারা জীবিত আছেন।